আচ্ছা, আমরা শুরু করি। অলরেডি প্রায় 7 থেকে 8 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখনও অনেকে আসে নাই। আমরা প্রশ্নটা পড়ি। আজকে আমি গোটাক করাবো আর আপনারা গোটাক করবেন। এটা একটা জিনিস বের করবেন এই প্রশ্ন থেকে। আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। আজকের ক্লাসটা আমাদের 13তম ক্লাস। জনাব ইব্রাহিম একজন সরকারি পেনশনভোগী করদাতা। তার আয়গুলো হলো গৃহ সম্পত্তি খাতে 5 লাখ, কৃষি খাতে 1 লাখ, সঞ্চয়পত্রের সুদ খাতে 50,000, 10% উচ্চ কর করা হয়েছে। পেনশন থেকে বার্ষিক প্রাপ্তি ব্র্যাকেটে লেখা আছে কর অব্যাহত প্রাপ্তি আয়, এখানে কোনো অ্যামাউন্ট দেওয়া নাই, আয় রয়েছে। তার বিনিয়োগের পরিমাণ ছিল সঞ্চয়পত্রের 1 লক্ষ টাকা, জীবন বীমা কিস্তি প্রদান করছে 50,000 টাকার। এক্ষেত্রে করদাতার রেয়াত পূর্ববর্তী কর বের করতে হবে। কর রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগ বের করতে হবে। কর রেয়াতের পরিমাণ, পদে করের পরিমাণ, নিট পদে করের পরিমাণ আমরা এখন বের করে দেখাবো। করদাতার রেয়াত পূর্ববর্তী কর দায়। এখানে আপনারা এই জিনিসটা লিখবেন, যদি সঞ্চয়পত্রের সুদ উচ্চ কর কর্তন থাকে। সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত উৎসের আয় 6 লক্ষ টাকার উপরে আয়কর প্রযোজ্য। তাহলে এখানে আমরা সঞ্চয়পত্রের সুদ বাদে, তাহলে এখানে গৃহ সম্পত্তি খাতে হচ্ছে আপনার 5 লাখ, কৃষি খাতে 1 লাখ, 6 লাখ। ঠিক আছে, এটা আমরা এখানে যোগ করে দেখানো, আপনারা পরীক্ষা খাতে অবশ্যই যোগ করে দেখাবেন। আমি এখানে যোগ করে দেখানো এই জন্য আপনারা এরকম আরও বেশ কয়েকটা করছেন, যেটি আপনারা পরীক্ষা খাতে যোগ করে দেখাবেন। গৃহ সম্পত্তি খাতে আয় 5 লাখ, কৃষি খাতে আয় 1 লাখ, মোট 6 লাখ। এই 6 লক্ষ টাকার উপরে আমাদেরকে এখন কর দায় বের করতে হবে, অর্থাৎ করদাতার রেয়াত পূর্ববর্তী কর দায় বের করতে হবে। তাহলে উনি যেহেতু একজন পুরুষ, তো ওনার 3.5 লাখ পর্যন্ত 0%, পরবর্তী 1 লাখ 5%, 5,000, পরবর্তী 1.5 লাখ 10%, 15,000। মোট ওনার কর দায় আসে 20,000। সঞ্চয়পত্রের উপরে উচ্চ কর কর্তন 5,000, 25,000 টাকা। তার ওনার রেয়াত পূর্ববর্তী কর দায় 25,000 টাকা। আচ্ছা, কর রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগ কত? ওনার বিনিয়োগ পরিমাণ ছিল সঞ্চয়পত্র 1 লাখ, জীবন বীমা কিস্তি প্রদান 5,000, দুইটা মিলে হয় 1.5 লক্ষ টাকা। ওনার মোট বিনিয়োগ পরিমাণ 1.5 লক্ষ টাকা। কর রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ 1.5 লক্ষ টাকা। কর রেয়াতের পরিমাণ 0.03 ইন্টু 6 লক্ষ টাকা। এখানে সঞ্চয়পত্রের সুদ খাতে 50,000, এটা এখানে আসবে না, এটা আপনারা এখান থেকে বিয়োগ করে দেখাবেন। আমি যদি এখানে বিয়োগ করে দেখাবেন, ঠিক আছে? আপনারা 6,50,000 বিয়োগ 50,000, এটা বিয়োগ করে এখানে দেখাবেন। ঠিক আছে, আমি 6 লাখ ডাইরেক্ট এখানে লিখে ফেলছি। ঠিক আছে, আপনারা এই জিনিসটি বিয়োগ করে এখানে দেখাবেন। 6 লাখের 3% 18,000 টাকা, আর বিনিয়োগের 15% 22,500, আর 10 লক্ষ টাকা। তিনটার মধ্যে যেটি কম হয় 18,000 টাকা। প্রদেয় করের পরিমাণ, রেয়াত পূর্ববর্তী কর দায় ছিল কত? 25,000 টাকা। কর রেয়াত পাইছে 18,000 টাকা, বাদ দিলে থেকে 7,000। এটা হচ্ছে প্রদেয় কর। এই প্রদেয় কর আমি লিখছি 7,000 টাকা হচ্ছে তার প্রদেয় কর। 7,000 থেকে তার আবার উচ্চ কর কর্তন 5,000। এই যে এখানে 10% আর উচ্চ কর কর্তন 5,000 টাকা। এটা বাদ দিলে থাকে নিট প্রদেয় কর, এখানে 2,000 টাকা। অঙ্কটা একদম সিম্পল, এটা আপনারা আসলে পারবেন। একটু দেখেন, একদম ইজি কিন্তু। হ্যাঁ জি, বলেন। আমরা উচ্চ করটা ওই মোটায়ের ওখানে আমরা যোগ করেছি, ঠিক আছে? যখন কর রেয়াতটা বের করলাম, আবার প্রদায় করের সাথে তখন এটা আবার বিয়োগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ একবার যোগ হয়েছে, একবার বিয়োগ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওটা ওখানে যোগ করা হচ্ছে কেন? বিয়োগ তো আমি ট্যাক্স দিয়ে আচ্ছা আচ্ছা, বিয়োগ করে দিচ্ছি। থ্যাংক ইউ। যোগটাকে রক্ষণ করতে হবে। থ্যাংক ইউ, আপনি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। আসলে উচ্চের কর কর্তনটা কি আমি একটু আপনাদেরকে বলি, আপনারা এখন কোনো কোশ্চেন করেন আমি বলি। মনে করেন আমার এখন হচ্ছে 2024 সাল, আমি সাপোজ 2023 জুলাই 1 থেকে 2024 30 তারিখের মধ্যে আমার যত ইনকাম আছে, যত বিনিয়োগ আছে, যত উচ্চ কর কর্তন আছে এর মধ্যে হয়েছে, তাই না? কিন্তু আমি করটা সাবমিট করব বা রিটার্ন সাবমিট করব এই বছরের নভেম্বরের 30 তারিখের মধ্যে, যদি এটা মেয়াদ বাড়িয়েছে। ঠিক আছে, এখন এই এক বছরের মধ্যে, অর্থাৎ জুলাই 1, 2023 থেকে জুন 30, 2024, এই এক বছরের মধ্যে আপনার মোট কর দায় কত? খেয়াল রাখেন, এই এক বছরের মধ্যে আপনার মোট কর দায় কত। কারণ মোট কর দায়ের মধ্যে আপনি যে করটা
সামনে দিবেন, যে করটা অলরেডি আপনার ইনকাম থেকে কেটে রেখেছে এক, আর যে করটা আপনার অগ্রিম আপনাকে দিয়ে রাখতে হয়, অগ্রিম কর, উচ্চ কর কর্তন আর যেটা সামনে দিবেন, আপনার তিনটা এখানে যোগ করে দেখাতে হবে। অগ্রিমটা অবশ্যই এখানে দেখাতে হয় না। আপনার মোট কর মানে আপনার কর দায়টা আসছে কত, আপনার এই 1 বছরের মধ্যে কর দায় আপনার আসছে কত, এগুলো হচ্ছে আপনার নিয়মিত উৎসরা। এটা হচ্ছে আপনার সঞ্চয়পত্রের সুদ। আপনি যখন সঞ্চয়পত্রে ইনভেস্ট করবেন, এই 1 বছরের মধ্যে যখন আপনাকে মুনাফা দেবে, ওই মুনাফা দেওয়ার সময় আপনার ইনকাম থেকে কর কর্তন কেটে রাখবে, এটাকে বলা হয় ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। ওই কর কর্তনটা যেহেতু আপনার কাটছে, আপনি কিন্তু এখনও রিটার্ন সাবমিট করেন না, এখনও কোনো হিসাব দেন না, কোনো হিসাব দাখিল করেন নাই, তাহলে আপনি যে 5,000 টাকা অলরেডি আপনার কেটে ফেলছে, এটা যদি আপনি না দেখেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না? এটা যদি আপনি এখানে না দেখান তাহলে আপনার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তখন আপনার দেখা যাবে যে আপনার কর দায় আসছে কত, 20,000 টাকা, বুঝছেন? তো আপনার মোট এই 5,000 টাকা আপনি বলেন আর না বলেন, আপনার ইনকাম দেওয়ার সময়, সঞ্চয়পত্রের ইনকাম দেওয়ার সময় ওখান থেকে কেটে রাখবে। তো এই 1 বছরের মধ্যে আপনার মোট কর দেওয়া, অর্থাৎ আপনার মোট কর আসছে 25,000, 25,000 টাকা। যার কারণে আমাদেরকে এখানে এটা অ্যাড করে দেখা, অর্থাৎ আমার এই 1 বছরের মধ্যে কর দায়টা আমার আসছে কত, এটা আমাদেরকে এখানে শো করতে হবে, ঠিক আছে? আর এই 5,000 টাকা কিন্তু ফিক্সড, এটা চূড়ান্ত। এই 5,000 কর দায় আপনাদের চূড়ান্ত, কিন্তু এটা আপনার মানে আপনার, হ্যাঁ এটা আপনার চূড়ান্ত কর দেয়, এটা ফিক্সড কিন্তু, ঠিক আছে? 25,000। আর এখান থেকে জি জি আপনার কথা, সঞ্চয়পত্রে আপনার 30 লক্ষ টাকা যদি আপনি কিনেন, এটা সম্ভবত একটা স্ল্যাব দেওয়া আছে। যেমন আমি আপনাকে বলি, এখানে সম্ভবত একটা অঙ্ক আছে, এই যে এখানে দেখবেন, এই অঙ্কটাতে যদি আপনার এটার সাথে সম্পৃক্ত না, ডিপোজিট পেনশন স্কিমে সে কিন্তু ইনভেস্ট করছে 2,40,000 টাকা, এটা কিন্তু তার বিনিয়োগ, কিন্তু সে 2,40,000 টাকার উপরে সে বিনিয়োগ সুবিধা পাবে না, সে পাবে 1,20,000 টাকা স্ল্যাব, অর্থাৎ অনুমোদনযোগ্য বিনিয়োগ। ঠিক সঞ্চয়পত্র এরকম একটা স্ল্যাব দেওয়া আছে আমার এই মধ্যে, যেমন একটা মেবি 5 লক্ষ হতে পারে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সম্ভবত, আমি পুরো শিওর না, তো মানে একটা স্ল্যাব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার, জি বাকি 25 লক্ষ এখানে আসবে না, আপনি এখানে তখন নোট দিয়ে দিবেন ব্র্যাকেটে যে আপনার অনুমোদনযোগ্য বিনিয়োগ। আর এই 5,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ দিবে, এই জন্য এটা হচ্ছে আমার রেয়াতের পরে আমি এই টাকাটা দিব। তো এই 7,000-এর মধ্যে কিন্তু আমি অলরেডি 5,000 দিয়ে দিছি, এই জন্য এই জিনিসটা আমার এখান থেকে বিয়োগ করতে হবে। নিট পদে 2,000। আর আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা একটু আমি পড়ে দিচ্ছি, প্রশ্ন আপনারা করবেন। টাইম সর্বোচ্চ 10 মিনিট, এই 4টা দিন আপনারা করবেন। জনাব ইকবালের মোট আয়ের পরিমাণ 17 লক্ষ, আপনারা একটু লিখতে পারেন। জনাব ইকবালের মোট আয়ের পরিমাণ 17 লক্ষ, তার বিনিয়োগের পরিমাণ ছিল জীবন বীমা 60,000, ডিপোজিট পেনশন স্কিম 2,40,000, সঞ্চয়পত্র 2 লাখ, জাকাত দানে 50,000, ল্যাপটপ ক্রয় 1 লাখ। তার এগুলো সব বিনিয়োগ, এই যে জীবন বীমা, ডিপোজিট, সঞ্চয়, জাকাত দান, ল্যাপটপ ক্রয়, এগুলো সব কিন্তু তার বিনিয়োগ। আমি আবার পড়ছি, জনাব ইকবালের মোট আয়ের পরিমাণ 17 লক্ষ টাকা, তার বিনিয়োগের পরিমাণ ছিল জীবন বীমা 60,000, ডিপোজিট পেনশন স্কিমে 2,40,000, সঞ্চয়পত্রে 2 লক্ষ টাকা, জাকাত দান 50,000, ল্যাপটপ ক্রয় 1 লক্ষ টাকা। আপনারা প্রথমে এটা বের করেন, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বের করেন। প্রথমে এই কোশ্চেন থেকে আপনারা একটু এটা বের করেন,
এটার জন্য টাইম 2.5 মিনিট। স্যার জীবন বীমা 2,40,000, তারপর বাকিটা জীবন বীমা 60,000 টাকা, জীবন বীমা 60,000, ডিপোজিট পেনশন স্কিমে 2,40,000, ডিপোজিট পেনশন স্কিমে 2,40,000, সঞ্চয়পত্র 2 লাখ, জাকাত দান 50,000, ল্যাপটপ ক্রয় 1 লাখ টাকা। এটা বের করেন, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বের করেন। বোঝা যায় না তো। আপনি কোনটা বুঝেন আমাকে বলেন। মোবাইলে তো অনেক সবগুলি বোঝা যায় না। মোট আয় হচ্ছে 17 লক্ষ টাকা, তার বিনিয়োগের পরিমাণ হচ্ছে জীবন বীমা 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে 2,40,000, সঞ্চয়পত্রে 2 লাখ, জাকাত দান 50,000, ল্যাপটপ 1 লক্ষ। আমি তো অলরেডি 3 বার আপনাকে মুখে বললাম, এটা তো কিন্তু 2 লাইনও না, কিন্তু আপনাকে আগে শুনবেন পরে লিখবেন। মোটা 17, আপনি প্রয়োজন লিখেন মোটা 17 লক্ষ টাকা, তার বিনিয়োগের পরিমাণ ছিল জীবন বীমা খাতে 60,000, ডিপোজিট পেনশন স্কিমে 2,40,000, সঞ্চয়পত্রে 2 লাখ, জাকাত দানে 50,000, ল্যাপটপ ক্রয়ে 1 লক্ষ টাকা। আপনারা কি বের করছেন মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ কত টাকা? 5,30,000 টাকা স্যার। হ্যাঁ, 5,30,000 টাকা স্যার। আর কে বের করছেন? 3,80,000। আর কে বের করছেন? আচ্ছা, আপনারা আজকে যারা বুঝতেছিলেন 2 জনে বের করছে, কারোটা হয় না, তাহলে আপনাদেরকে কিন্তু এখনো পরিপূর্ণতা আসে নাই। আপনাদের কিন্তু এখনো অঙ্কে পরিপূর্ণ। আমি বলতেছি, এখন শুনেন, কেউ আর কোনো কোশ্চেন করবেন না, যেটা আপনাদের কারো হয় নাই। আমি এবার বলি, আপনারা যোগ করেন, যেটা করছেন ওটা কেটে দেন, পাশে এবার যোগ করেন, জাস্ট অ্যামাউন্টটা লিখেন। বিনিয়োগ হবে, প্রথমে লিখবেন জীবন বীমা 60, যা আছে তা, এখানে লিখেন 60, জীবন বীমা লিখেন 60,000, যা আছে তা লিখবেন। ডিপোজিট পেনশন স্কিমে এখানে 2,40,000, যদি যা আছে সে ইনভেস্ট করছে 2,40,000, কিন্তু সে 2,40,000 তার অনুমোদনযোগ্য না, এখানে সে পাবে সর্বোচ্চ 1,20,000, তাহলে 60,000 যোগ 1,20,000। আচ্ছা, সঞ্চয়পত্র 2 লাখ পুরোটা পাবে, জাকাত দান 50,000 পুরোটা পাবে, ল্যাপটপ ক্রয়ে 0, ল্যাপটপ কিন্তু অনুমোদনযোগ্য বিনিয়োগ না। আপনার যে আয়কর আইনের যে তফসিল, ওখানে কিন্তু ল্যাপটপ ক্রয়ে কোনো অনুমোদন নাই, বিনিয়োগের ক্ষেত্রে ল্যাপটপ ক্রয়ে অনুমোদন নাই। ডিপোজিট পেনশন স্কিমে আছে মাত্র 1,20,000 টাকা, তাহলে মোট হবে 4,30,000। ক্লিয়ার? হ্যাঁ, শুনেন, এখান থেকে প্রথম ল্যাপটপ, আপনার কিন্তু বিনিয়োগ এখানে লেখার সময় বিনিয়োগ অনুমোদনযোগ্য বিনিয়োগ ব্যয় লেখার সময় ল্যাপটপটাও লিখবেন, লিখের ব্রেকেটে লিখে দিবেন এটা অনুমোদনযোগ্য নয়, কিন্তু অ্যামাউন্টটা লেখার দরকার নাই, ঠিক আছে, যে ওটাতে অনুমোদনযোগ্য নয়। হ্যাঁ হ্যাঁ, এরপরে ডিপোজিট পেনশন স্কিমে লিখবেন আপনার 1,20,000 টাকা। তো এখানে আপনারা একটা জিনিস করবেন, এটা যখন লিখবেন, লিখার সময় ব্রেকেটে লিখে দিবেন আপনার প্রকৃত বিনিয়োগ 2,40,000, অনুমোদনযোগ্য সীমা 1,20,000 লিখবেন, এখানে 1,20,000, তাহলে আপনার 60,000 যোগ 1,20,000 যোগ 2 লক্ষ যোগ 50,000, সব মিলে হবে 4,30,000। 4,30,000 আপনার অনুমোদনযোগ্য ব্যয়, বিনিয়োগ ব্যয়। আমি আপনাদেরকে গত ক্লাসে বলছি, এর আগে বলছি, অলরেডি পিডিএফ শিটটাও দিয়েছি, আপনারা কিন্তু কে পড়েন নাই। আয়কর আইনের তফসিল 6 তফসিলে আপনার সম্ভবত 4টা বা 5টা, 4টা সম্ভবতই
আচ্ছা যাই হোক, যে কয়েকটা অংশ আছে আপনারা পুরোটা বলবেন, এখন এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। অংশ 1, অংশ 2, অংশ 3, অংশ 4, অংশ 3-এ উল্লেখ আছে, অংশ 3-এ এমনি বিনিয়োগ খাতগুলো উল্লেখ আছে। ওইটা আমি গতকাল আমার সম্ভবত বলছি, এর আগে বলছি। ষষ্ঠ তফসিল অংশ 3, বিনিয়োগের স্ল্যাব, বিনিয়োগের পরিমাণ, কোন জায়গায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে, ওগুলো সব অংশ 3-এ আছে। জি বিনিয়োগ খাতগুলি পড়েছি, ফুললে এখানে জাকাত এগুলো সব। ফুললে পারেন নাই কেন? সবাই তো এখানে ল্যাপটপ ক্রয়, এটা তো এখানে আসবেই না, এটা তো সবার যোগ করে দিয়েছেন মনে হয়। একটু পয়সা আসবে না। তাহলে আপনি বলতে পারেন না কেন বিনিয়োগ কত আসছে? এই যে ডিপোজিট পেনশন স্কিম, ওখানে লেখা আছে সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত সে বিনিয়োগের অনুমোদন দেওয়া আছে। এর উপরে আপনি যত ইনভেস্ট করেন পুরোটা পাবেন না। 1,20,000 বিষয় এটা আপনি কত পাইছেন? এটা পাবেন আপনার ষষ্ঠ তফসিল অংশ 3, ষষ্ঠ তফসিল অংশ 3 পিডিএফ ফাইলটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা মনে হয় ওখানে রয়ে গেছে, কে মনে হয় পড়েন নাই। আচ্ছা যাই হোক, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ হবে 4,30,000, এটা তো বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা বের করে মোট অনুমোদনযোগ্য 4,20,000। 4,20,000 কেমন হয়? 4,30,000 হবে। এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 1,20,000, কত হলো? 1,80,000, এখানে 2,00,000, 3,80,000, এখানে 50, 4,30,000। আপনারা মোট অনুমোদনযোগ্য ব্যয় লিখে রাখেন 4,30,000, এরপরে এই টেবিল করেন। এটার জন্য টাইম 2 মিনিট। রেয়াত পূর্ববর্তী কর দায় দ্রুত বের করেন। এটার জন্য টাইম 3 মিনিট, 3 মিনিট থেকে 1 মিনিটের বেশি পাবেন না। রেয়াত পূর্ববর্তী কর দায় অথবা ব্র্যাকেটে লিখে রাখেন মোট কর দায়। রেয়াত পূর্ববর্তী কর দায় অথবা ব্র্যাকেটে লিখে রাখেন মোট কর দায়। টাইম 3 মিনিট, বের করেন। আর 1 মিনিট টাইম আছে, আর 1 মিনিট টাইম। রেয়াত পূর্ববর্তী কর দায়, টাইম 1 মিনিট। আর কারো বের হয়েছে?
তো কিন্তু এতক্ষণ আর কথা না, সিম্পল জিনিস, এখানে কোনো ঝামেলা নেই। বের করতে পারছেন এটা? 1,90,000। থ্যাংক ইউ, আপনি পারছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পারছেন। আর কারো বের হয়েছে? আপনারা একটু অ্যান্সার দিয়েন। আর কারো বের হয়েছে এটা? স্যার 1,90,000 স্যার। আচ্ছা, সবার কি এটা সেম আসছে? 1,90,000 আসলে ঠিক আছে, ওকে, এটা হয়ে গেছে, ফাইন, এটা পার্সেন্ট, থ্যাংক ইউ। এরপরে কর রেয়াতের পরিমাণ, এটা বের করেন। এটা টাইম 2 মিনিট। কর রেয়াতের পরিমাণ বের করেন 2 মিনিট। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বের হয়েছিল 4,30,000। এবার কর রেয়াতের পরিমাণ বের করেন। কর রেয়াতের পরিমাণ জি স্যার। স্যার 51,000 স্যার। আর কার বের হয়েছে কর রেয়াতের পরিমাণ? আর কারা বের হয়েছে? কর রেয়াতের পরিমাণ হবে 51,000। যারা বের করতে পারছেন সবাইকে ধন্যবাদ। কর রেয়াতের পরিমাণ হবে 51,000। এরপরে পদেয় পরিমাণ পদেয় করের পরিমাণ বের করেন। তাও সেম 2 মিনিট টাইম। পদেয় করের পরিমাণ এটা কিন্তু 2 মিনিট লাগার কথা না। যদি আপনাদের কর দায়ে বের হয়ে গেছে, কর এত পরিমাণে বের হয়ে গেছে। স্যার 1,39,000 স্যার। আর কার বের হয়েছে? আর 1,29,000। আর কারো? বাকি জনেরা কি বলে? ওনাদের কোনো রেসপন্স নাই। জি 1,39,000 স্যার। সবাইকে থ্যাংক ইউ। নিট করে প্রতিমানো 1,39,000। তাহলে আপনারা এর 3টে পারছেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পদয় করার পরিমাণ নিট পদয় করার পরিমাণ 1,39,000 টাকা। আপনারা এই 3টে পারছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে একটু কনফিউশনে পড়ছেন, এই জন্য যাতে এই কনফিউশন আপনার এটা যদি ভুল করেন, আপনারা যদি এটা ভুল করেন, আপনাদের এটাও ভুল হবে, এটাও ভুল হবে। এই জন্য আপনারা একটু, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, আপনারা ষষ্ঠ তফসিল আয়কর আইনের ষষ্ঠ তফসিল অংশ 3 সম্ভবত ষষ্ঠ তফসিল অংশ 3-এ এখানে বিনিয়োগযোগ্য খাতগুলো দেওয়া আছে, ওরা একটু পড়ে নেবেন। আর আপনাদেরকে আমি এখন 2টা কোশ্চেন করবো। গতকালে যে বাড়ি কাজ ছিল ওটার উপরে সবাই মোটামুটি প্রস্তুতি নেন। প্রশ্ন করবে এখন সবাই, মেন্টালি প্রস্তুতি নেন, কে বই দেখবেন না।
আমি আপনাদেরকে বিশ্বাস করি, কে বই দেখবেন না, আমি এখন কোশ্চেন করব। প্রথম কোশ্চেন হচ্ছে, যদি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় বর্ষে 8,000 বর্গফুটের অধিক আয়তনে গৃহ সম্পত্তি থাকে, তাহলে তাকে তার নিট পরিসম্পত্তির উপরে চার্জ কত দিতে হবে, কত পার্সেন্ট? 10%। সবাই কি একমত? 10% স্যার। জানি না। সবাই কি একমত? কেউ রেসপন্স নাই কেন? সবাই কি একমত ওনার সাথে 10%? উত্তর 10% হবে। এটা উত্তর 10%। এবারে বাকিরা কোনো রেসপন্স করতেছেন না। এটার উত্তর 10% হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলে, সেটা হচ্ছে করমুক্ত আয়ের সীমা যদি 3.5 লাখ হয় একজন পুরুষের ক্ষেত্রে, তার যদি প্রতিবন্ধী সন্তান থাকে 2টা, তাহলে তার করমুক্ত আয়ের সীমা কত হবে? 4 লাখ হবে স্যার। 4 লক্ষ টাকা। হ্যাঁ, 4 লক্ষ টাকা স্যার। 4 লক্ষ। ভুল করছেন, হয় নাই। প্রতিবন্ধী সন্তান আমি বলছি। 4.5 লাখ হবে স্যার। একের জন্য। হ্যাঁ হ্যাঁ একজনের জন্য 50,000 করে স্যার। হ্যাঁ, আপনারা একটু এই জন্য এই জিনিসগুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু কয়েকবার পড়বেন। এই জিনিসগুলো আপনারা আবেগের বশত বলে ফেলেন বা করে ফেলেন পরীক্ষা খাতায়, পরে দেখবেন যে পাশে এসে ভুল করছেন, অথচ আপনারা জানেন কিন্তু প্রত্যেক। হ্যাঁ, এটা কিন্তু আপনারা। হ্যাঁ বলেন। দুইজনের জন্য 50, 1 লাখ। 1 লাখ, তাহলে মানে হ্যাঁ বলেন বলেন। দুজন সন্তান তো হ্যাঁ। 50,000 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে 4.5 লক্ষ টাকা হবে। ইয়েস, থ্যাংক ইউ, আপনার পারছেন এটাই। প্রত্যেক প্রতিবন্ধী সন্তানের জন্য 50 করে, তারা যেহেতু দুজন, তাহলে ওনার হবে মোট 4,50,000। আচ্ছা, এতটুকুই আজকে আমাদের ক্লাস ছিল। আর আগামীকালের জন্য আপনারা হোমওয়ার্ক নেন। সেটা হচ্ছে আপনারা, আমি আপনাদেরকে হ্যাঁ আজকে একটা মাত্র বাড়ি কাজ দেবো, তবে এটা আপনারা ভালো করে পড়বেন। সেটা হচ্ছে আয়কর আইন তফসিলের 6ষ্ঠ তফসিল। 6ষ্ঠ তফসিল, 6ষ্ঠ তফসিল লিখেন, আয়কর আইন তফসিলের 6ষ্ঠ তফসিল।